৩,৩২০ টাকা একটা প্লেটের দাম পড়বে। এটা হচ্ছে অরিজিনাল কাঁসা। এগুলা কি সব জমিদারের লোক? চারশো বছরের উপরে পুরাতন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিশির সাজ্জাদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগের মধ্যে দেখবো আমরা ধামরাইয়ের প্রাচীন কিছু নিদর্শন। তার মধ্যে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদ, রয়েছে ধামরাইয়ের 400 বছরের পুরনো মন্দির, রয়েছে কাঁসা এবং পিতলের সেই প্রাচীন নিদর্শনগুলো, রয়েছে প্রাচীন আমলের সেই বাড়ি বা জমিদার আমলের যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো দেখবো। আর এই ধামরায় আসতে হলে আপনাদের আগে আসতে হবে ঢাকা সাভার নবীনগর। নবীনগর থেকে কিন্তু ধামরায়ের বাস পাওয়া যায় বা আপনারা রিক্সা করেও চলে আসতে পারেন। ধুলিবিটা বা আপনার ইসলামপুর বাজারে নেমে কিন্তু সরাসরি রিক্সা নিয়ে ধামরাই বাজার পর্যন্ত আসতে পারবেন। তো যাই হোক, আজকে এইখানে কথা না বাড়াই সরাসরি ধামরাই বাজারে যেয়ে আপনাদেরকে নিদর্শনগুলো দেখাবো এবং আপনাদের সাথে কানেক্ট হয়ে যাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ফাইনালি হচ্ছে আমরা ধামরাই চলে আসলাম। এটা হচ্ছে ধামরাইবাসীর জন্য একটা ভালোবাসার শহর। আর প্রত্যেকটা গ্রামবাসী বা শহরবাসীর জন্যই কিন্তু তাদের এরিয়া বা এলাকাটা কিন্তু ভীষণ পছন্দের। এবং ধামরাই মানে কিন্তু প্রাচীন এক ঐতিহ্যের ছোঁয়া। তো এইখানে অনেক অনেক প্রাচীন সভ্যতা নিদর্শন এখন পর্যন্ত পাওয়া যায়, সেগুলো আমরা ভিডিওর একটু পরে দেখতে পাবো। তো আমরা এখন বর্তমানে আছি ধামরাই উপজেলায়। আর এটা হচ্ছে ধামরাইয়ের একটা প্রাণকেন্দ্র। এখান থেকে এই ধামরাইয়ের অনেক নিদর্শন খুঁজে পাওয়া যায়। আর আস্তে আস্তে আমরা আরও ভিতরে যাচ্ছি। ভিতর থেকে একটু পরে দেখতে পাবো সেই প্রাচীন জগতের কিছু নিদর্শন। এই দিনে ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সূত্রধার সাথে রথে চড়ে গুন্ডিয়া মন্দিরে যাত্রা শুরু করেন। বিশাল এই কাঠের রথ টানা হয় হাজার হাজার ভক্তদের হাতে। বর্তমানে আমি যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে ধামরাই বাজার। আর ধামরাই বাজার একদম মেইন পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। আর পেছনেই দেখতে পাচ্ছেন আমার পেছনে রথ রয়েছে। আর ধামরাইয়ের সব থেকে নামডাক হওয়ার হয়তোবা অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই রথ। কারণ এশিয়া মহাদেশের সব থেকে দ্বিতীয় বৃহত্তম রথ হচ্ছে এইটি, যেটি প্রতি বছরই একটা যাত্রার মাধ্যমে পালন করা হয়। যেটি হয়তোবা 16 তারিখে ধামরাইবাসী হয়তোবা রথযাত্রার মেলা আয়োজন করা হবে। আপনারা যারা হয়তোবা ধামরাই থাকেন তাদের জন্য অনেকে লাকি। আর 16 তারিখ থেকে রথ মেলা আয়োজিত হতে যাচ্ছে ধামরাই বাজারে। আর আমি যতটুকু লোকমুখে শুনলাম যে এটি দীর্ঘ 1 মাস পর্যন্ত পালন করা হয়। আর রথযাত্রা আমি কয়েকবার দেখছি সামনাসামনি, যেখানে অনেক অনেক মানুষ মিলে এই রথটাকে টেনে একটা স্থান থেকে 3 বারে আরেকটা স্থানে নিয়ে যাওয়া হয়। আমি মাত্র একটা মানুষের সাথে কথা বললাম, কারণ ধামরাই সম্পর্কে আমার খুব বেশি নলেজ নাই। সেটা জানার জন্য আসলে এইখানকার যে স্থানীয় মানুষ আছে তাদের সাথে আমাদের কথা বলতে হবে। তো একজনের সাথে কথা বললাম, সে বললো ক্যামেরায় আসতে চায় না, শাই ফিল করতেছে। যাই হোক, আমাদের হচ্ছে একটা মন্দিরের সন্ধান দিল, যেটা নাকি 400 বছর পুরনো মন্দির। সেখানে গেলে নাকি আমরা এই ধামরাই সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবো। তো চলেন আমরা মন্দিরটা খুঁজে বের করি। আচ্ছা, মাধব মন্দির কোনটা? সামনে যে কতক্ষণ লাগবে যেতে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। মন্দিরটা হচ্ছে সামনে, যে হয়তো বা বামে বললো নাকি, আমার খেয়ালও নাই, সত্যি কথা ভুলে গেছি। তো আশেপাশে একটু তাকালে আপনারা হয়তো বা দেখতে পারবেন যে এখানে অনেক অনেক পুরাতন বাসাবাড়ি, যেগুলো আসলে জমিদারের আমলগুলোতে মানে তৈরি করা হয়েছে, যতটুকু দেখে বোঝা যায় আর কি। তারপর আমরা মানুষের মুখ থেকে শুনবো এবং জানবো ধামরাই সম্পর্কে। একটা মাধব মন্দিরটা কোন দিকে? সামনেই। আচ্ছা, আমরা হয়তো বা ঠিক রাস্তায় চলে আসছি গাইস। একটু সামনে গেলেই নাকি মাধব মন্দিরের দেখা পাওয়া যাবে। তো চলেন দেখি 400 বছর পুরনো এই মন্দির দেখতে কেমন, এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে। হ্যাঁ, মাধব মন্দিরটা কোন দিকে? ওইটা না? চলেন, আমরা হয়তো বা চলে আসছি। জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, ওইখানেই রয়েছে মন্দির। তো আমরা ওইখানে যাবো অ্যান্ড কিছু মানুষের সাথে কথা বলবো অ্যান্ড ধামরাই সম্পর্কে জানবো, ধামরাইয়ের প্রাচীন সভ্যতা সম্পর্কে জানবো।
এবং আজকে পুরো ভিডিওতে আপনারা পুরো ধামরাই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন যে ধামরাই আসলে কি কি পাওয়া যায়, ধামরাই কি কি রয়েছে, অ্যান্ড ধামরাই কেন এত আসলে বিখ্যাত। গাইজ হয়তো বা এইটাই মাধব মন্দির, জানি না এখানে হয়তো বা কাজ চলতেছে নাকি এইটা, এখানে 2-3টা মন্দির রয়েছে। ভাই এটা কি মাধব মন্দির? এইটা না? এখানে কি ভিতরে যাওয়া যাবে? আমি যেতে পারবো? করবো ভাই, করবো, সবার ভিডিওই করব। এখানে কিছু কুটির শিল্পের নিদর্শন দেখতে পাচ্ছি এবং হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের মানে জিনিস দেখতে পাচ্ছি। ছোটোখাটো মেলার মতো আছে। যাই হোক, আমি জানি না ভিতরে ঢুকতে দিবে কিনা আমাকে, তবে যতটুকু আসা যায় আমি একটু জিজ্ঞেস করে নিই কাউকে। তো গাইজ আমরা কিছু মানুষ খুঁজে পেলাম যাদের মন মানসিকতা অনেক শৌখিন লেভেলের, অ্যান্ড হচ্ছে যারা আন্তরিকভাবেই খুবই মানে সহযোগী, অ্যান্ড ধামরাই সম্পর্কে বলার জন্য তারা খুবই আগ্রহী। তো আমি তাদের মুখ থেকে শুনবো যে আসলে ধামরাই সম্পর্কে কি কি জানেন তারা। আমার নাম কার্তিকচন্দ্র সাহা। আচ্ছা আচ্ছা, ধামরাই সম্পর্কে যদি আমাদের একটু খুলে বলতেন যে ধামরাইটা কেন তো বিখ্যাত, বা ধামরাই না, রথের বৃত্ত বিখ্যাত। তারপরে এটা বলে ধামরাই আপনার পুরান রথ তো আজকাল না, বহু আগের রথ, ব্রিটিশ আমলের রথ। হ্যাঁ, যতটুকু আমি শুনলাম যে এটা এশিয়ার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ধামরাই রথ, বিশাল রথ। এই রথের জন্য বিখ্যাত, মনে করেন এই রথের জন্য মনে করেন বিখ্যাত বিশ্বে। আচ্ছা, আর এই যে এত এত প্রাচীন মানে বাসাবাড়ি, এত এত জমিদার আমলের যে বাসাগুলো আমরা দেখতে পারি, এগুলা কি সব জমিদারের লোক? হ্যাঁ হ্যাঁ, এখন তৈরিও আছে। আচ্ছা আচ্ছা, এটা লোক মনে করেন পাকিস্তানের আগে। বাংলাদেশের মধ্যে জ্যেষ্ঠ রথ, বাংলাদেশ জ্যেষ্ঠ রথ। সনাতন ধর্মের, এটার মনে করেন সনাতন ধর্মের রথ এটা। যশোমাধব, বুঝছেন? যশোমাধব। যশোমাধব রথ যাত্রা। মানে কি এটা রথের নাম যশোমাধব? হ্যাঁ, আচ্ছা গাইস, এই যে মন্দির। এটা যশোমাধব মন্দির। আচ্ছা, এই আপনি কি বলতে পারেন যে এই রথ ধামরাই কত বছর আগে থেকে অবস্থিত? আমি বললাম না, আরো আগে, আরো আগে। ওই যে আপনার গন্ডগোল, গন্ডগোল বলেছে, গন্ডগোল, গন্ডগোলের আগে শেখ মুজিবের গন্ডগোল তার আগে, মানে যুদ্ধের আমলেরও আগে। যুগান্তর থেকে রথ। ওইদিকে বড় রথগুলো পুড়িয়ে দিছে, আবার নতুন করে বানাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই যে কাঁসার যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত এই কাঁসা এখন তো খুব একটা কাঁসার জিনিসপত্র মানুষ ব্যবহার করে না, চলে দাও, তারপরেও চলে। যাক না, এই জিনিসগুলা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু ধামরাইয়ের মধ্যে আসলে একটু বেশি দেখা যায় আর কি। আমরা বানাই এটা, আপনারাই বানান? আমরা বানাই আছে। বাংলাদেশের মনে করেন যত যা আছে সবই এই সব এই ধামরাই থেকে চলে। বাংলাদেশের যত যা আছে আপনারা এখান থেকে সব জায়গায় ডেলিভারি করেন? এই বিভিন্ন জায়গায় যায়। কাঁসা কোন জিনিস আর পিতল কোন জিনিস? এটা হচ্ছে তামা। একটু দিবেন আমার হাতে? গাইজ এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আমরা আসলে সচরাচর এই জেনারেশনের যে মানুষগুলো আছি তারা হয়তো বা এই প্লেটগুলোতে কখনো আমরা খাইও নাই। না না, এটা পূজা করে। আচ্ছা, এগুলো পূজার জন্য? আচ্ছা আচ্ছা, এটা পূজার জন্য, সরি, এটা হচ্ছে আমার ভুল। এটা হচ্ছে যে তামার বাটি, যেটা পূজাতে ইউজ করা হয়। এটা হচ্ছে পিতল। এটাতে আসলে কি পূজার জন্য? এই কাঁসার একটা এটা। এই কাঁসার একটা। এটা হচ্ছে পিতল, এটা হচ্ছে পূজার জন্যই ব্যবহার করা হয়। আর এটা কি? এটাও পিতল। আচ্ছা, এটা অনেক ওজন ভাইস, অনেক ওজন, মানে এই যে কাঁসা, কাঁসা এটা 4500 টাকা কেজি। 4500 টাকা কেজি। আপনারা কিভাবে বিক্রি করেন এগুলো? পিস হিসাবে না? এটা কেজি, এটা কেজি, এটা অরিজিনাল কাঁসা। সারা জীবন প্লেট বা থালা আমরা কিনে আসছি পিস হিসাবে বা সেট হিসাবে, এখানে পিতলের প্লেটগুলো কেজি হিসাবে বিক্রি করা হয় guys। হ্যাঁ, কেজি হিসাবে বিক্রি করে, সেটাই বললাম আর কি, যে এখানে সব জায়গায়। এগুলা কি খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমি কখনো গাইস খাইনি। আপনি এটা ভাত খেলে অসুখ হারে, অসুস্থ হইলে এটা খাইলে ভালো, কাঁসার মধ্যে খাইলে ভালো। আচ্ছা, কাঁসার প্লেটে খাইলে শরীরের জন্য ভালো। যাক, কি বলেন? তাই এইরকম একটা প্লেটের দাম কেমন আসে? ও আচ্ছা, কেজির মধ্যে এইগুলা? আরে বাপ রে বাপ, মানে হিউজ দাম গাইস। 3000-3200 টাকা একটা প্লেটের দাম পড়বে। এটা হচ্ছে অরিজিনাল কাঁসা।
যাক অনেক এক্সপেন্সিভ, আর এগুলোতে খাইলে কিন্তু অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেয়ে যাবেন আপনারা। এই তাহলে তো আমার দরকার বিষয়টা, কারণ আমার যে পরিমাণ গ্যাস্ট্রিকের সমস্যা। যাই হোক, এছাড়াও এখানে আপনারা চন্দন টন্দন অনেক কিছুই রাখেন না? এই যে মহিলাগো কলা আছে যায় এখানে কি ছোটখাটো মেলার মতো হয় নাকি? ও মানে আপনারা মেলার দোকান বসছেন এই যে? 12 মাস মানে এখানে 12 মাস থাকে? দাদাই থাকে আমরা মেলা আইছি, আপনারা মেলায় আসছেন? দোকান আমরা আইছি মেলা। আচ্ছা আচ্ছা। আপনি আইবেন কি, আপনি আসবেন বৃহস্পতিবার দিন আসলে সব মনে করেন যে মানুষজন থাকে, ওই মনে করেন ওই রথটা পিছেন, ওই রথের মধ্যে বিশাল লোক, আচ্ছা আচ্ছা, হাজার হাজার লোক, আমাদের কোন জায়গায় হাজার হাজার লোক থাকে। তারপরে আপনিই বলে দেন। বিশ্বনাথ থেকে আরো সকাল আইবেন, এইটা ভাইবেন না, আরো সকাল আইবেন। তাছাড়া তাছাড়া আপনি চার্জ দেবেন না। আপনি ঢুকে যাবেন না। আর তো ওই যে এত মানুষ হয়? যাত্রাবাড়িতে, ওই যাত্রাবাড়ি আরো সার্কিট আছে, তারপরে বিভিন্ন আপনাদের ওইদিকে একটা মন্দির দেখছিলাম, কালী মন্দিরের ওইদিকে। এটা থেকে ওই মাধবের বানর বানর, হ্যাঁ। দেখছেন? যদিও বৃষ্টির কারণে আজকে দেখতে পারি নাই, তবে আমি শুনছি অনেক। দুইটা বাতালি কলা নিয়ে বানর কোথায় হবে আপনাদের ধরবো নেই। না, আমি দু একবার রড টান দেখছিলাম, তো ওইখানে অনেক বানর টান। আপনি বিশ্ব সকালে আইবেন, খুব সকালে চানটা কই দেয়, নাস্তা খেয়ে কুচ করে করবেন, ব্যাগে রাখবেন, হ্যাঁ ব্যাগে রাখবেন। যাক। তাহলে আপনি সব কিছু দেখতে পারবেন কি কই জায়গা। তাহলে বৃহস্পতিবার থেকে এটা পুরো 1 মাস পর্যন্ত থাকতেছে। মেলার ভিডিওগুলো আমরা বানাবো গাইজ। তো যাই হোক, হচ্ছে যে ধামরাই সম্পর্কে যতটুকু আমরা জানলাম, ধামরাই হচ্ছে যে কাঁসা বাটি বা পিতল এগুলোর জন্য খুবই বিখ্যাত। দোকান আছে, এই তো সবগুলো দোকান তো খুলে দিবি, দিবি গায়ে হাই দেখি, আমি তো সব দোকান বন্ধ, খোলামেলা বন্ধ না, ওই জন্য ব্যাগে রেডি থাকবো, ব্যাগে দোকানে চকচকা দেখবেন, লাইট চল বানছে, ফ্যান চল বানছে, একজন দুই তিন চারজন। সমস্যা নেই, আমরা আরো এপিসোড বানাবো ধামরাই নিয়ে। এগুলা কি বলে? এটা শঙ্খ, শঙ্খ। ফুল দেয়। আচ্ছা, শঙ্খ, শাখা, এগুলো তো মহিলা মানুষগুলো আচ্ছা বিয়ের পরে পরে। এই যে শঙ্খ, আচ্ছা, এটা আমি একটু হাতে নেই। এটা তো অনেক ওজন, এটা তো মুখে দিয়ে বাজায়। এই যে এই বাবু করতে পারবে। যদি আমাকে ধামরাই সম্পর্কে একটু বলতেন, যে ধামরাই আসলে কেন এত বিখ্যাত, আর কোন কোন জিনিসের জন্য ধামরাই এত পরিচিত পাইছে, তো সেই জিনিসগুলো একটু আপনার মুখ থেকে শুনতাম। ধামরাই আমাদের হলো শ্রী শ্রী যশোমাধব মন্দির, 400 বছরের উপরে পুরাতন। এইটাই এটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 400 বছর উপরে হয়। এবং রথ আমাদের 400 বছর উপরে। আমাদের শ্রী শ্রী যশোমাধব মন্দিরের জন্য ধামরাই রথমেলার জন্য বিখ্যাত, এবং আমাদের ধামরাইতে তামাক আসার জন্য বিখ্যাত। এগুলি পুরান পুরান বিল্ডিং, আমাদের এখানে অনেক হিন্দু সম্প্রদায় ছিলেন, তারা অনেকে চলে গেছে, অনেকে আছে এখানে। তারা এখানে অনেক দিন আগে বহু পুরনো 100 বছর, 200 বছর, 300 বছরের পুরনো বিল্ডিং ছিল, আছে এখানে। আমাদের যেমন রথের উত্তর পাশে যে সুকান্ত বণিকের বাসারা, এখনো পুরাণত্ব বাসাটা আছে। এদিকে শ্যামচাঁদ মন্দির অনেক পুরানো। এটা কোথায়? এই যে সুকান্ত বণিকের বাসার পূর্ব মোড়া। এটা কি ধামরাই বাজারে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে। তাহলে আমরা যাওয়ার সময় অবশ্যই গাইজ মানে দেখে যাব। শ্যামচাঁদ মন্দির, ওটা পুরানো, 300-400 বছরে ওটাও হবে। এবং আমাদের যে যারা জমিদার ছিলেন তারা এখনো আছে, সুকান্ত বণিকরা এখনো আছে, তার বংশ পরম্পরা। মানে এখনো জমিদারের বংশধর থাকে ধামরাইতে? বাপরে বাপ। সুকান্ত বণিক আছে আমাদের এখানে, ওই যে বিল্ডিং এর যে আছে, আর সুকান্ত বণিক এরা আছে এখন বংশধর। আচ্ছা আচ্ছা। আর এই যে ধামরাই যে রথ, আমি যতটুকু শুনলাম এটা এশিয়ার মধ্যে 2য় নাম্বার হচ্ছে সব থেকে বড় রথ, যেটা ভারতের পরেই বাংলাদেশে অবস্থিত। তো এটা সম্পর্কে তো মোটামুটি বাংলাদেশের সবাই অনেক বেশি জানেন, হয়তো বা অনেক দূর দূরান্ত থেকে আসার সুযোগ পান না মানুষ। তো এই রথ সম্পর্কে, রথটা আসলে কেন পালন করা হয় বা এটা কোথা থেকে আসছে, এই সম্পর্কে যদি একটু জানাতেন। আমাদের শ্রী শ্রী যশোমাধব এবং জগন্নাথ দেবের রথযাত্রা, উনি আমাদের মাধব মন্দির থেকে মাসির বাড়িতে যায়। সেটা হলো মাসির বাড়ি। আবার ওই যাত্রা বাড়ি যে মাঠটা দেখছেন, যেখানে মেলা মিলছে, ওইখানে তার মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি। আচ্ছা, মানে এই রথটাকে একটা সময় কিছু মানুষ একসাথে টেনে নিয়ে তারপর হচ্ছে ওইখানে নিয়ে যাবে, আবার টেনে নিয়ে পুনরস্থানে আপনার হচ্ছে যে ফিরে নিয়ে আসবে। এটা যতদূর আমি শুনলাম কিছু মানুষের মুখ থেকে, যে এটা 3 বারে হয়তোবা করা হয়। এটা কি আসলে সত্য? না, এটাও সত্য। রথ তো আমাদের অনেকবার হয়, যেমন আমাদের পুষ্পরথ হয়। আচ্ছা, রথের নামও আছে? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন নাম আছে। যেমন আমাদের পুষ্পরথ হয়, বৈশাখ মাসে পুষ্পরথ হয়, আর আষাঢ় মাসে আমাদের এই রথ হয়।
হ্যাঁ, ভাদ্র মাসে একটা রথ হয়, ভাদ্র মাসে একটা রথ হয়, ওটা পুষ্পরথী বলে। যতটুকু শুনলেন গাইস, হয়তোবা অনেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত হয়ে গেছেন, যেখানে হচ্ছে যে তারা মানে এই রথটাকে হচ্ছে যে তাদের মাসির বাড়ি না, হ্যাঁ মাসির বাড়িতে নিয়ে যায় এবং সেটাকে আবার পুনঃস্থানে ফিরিয়ে নিয়ে আসে একটা সময়ের পরে। আর 16 তারিখ থেকে ধামরাই বাজারে হচ্ছে যে মেলা অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে রথের মেলা বলে। হ্যাঁ, রথের মেলা বলে, যেটা দীর্ঘ 1 মাস, আমি পূর্বেই বলেছিলাম যে দীর্ঘ 1 মাস পর্যন্ত কিন্তু এই মেলা থাকে। আর একটু আগে এইখানে একটা ভাইয়া বসেছিল, সে বলতেছিল যে এইখানে মেলা শুরু হওয়ার পর থেকে আমরা চান্স পাবো না, কারণ এত এত মানুষ হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি অবশ্যই মেলা নিয়েও একটা ভিডিও বানাবো। আর এই তো, এছাড়া ধামরাইয়ের কি আরো কোনো মানে ঐতিহ্যবাহী কিছু আছে? এখন আমাদের ধামরাইতে অনেক কিছু ঐতিহ্য ছিলেন, এখন নষ্ট হয়ে, যেমন আমাদের হলো ধামরাইতে মাঘী বনুয়া স্নান হইতো, মাঘী বনুয়া স্নান হইতো, সেই ঘাটটা নষ্ট হয়ে গেছে। এটা হ্যাঁ, মাধব মন্দিরের যে জায়গাটা, ওইটা ওখানেই ঘাট হয়েছে নদীর পাড়ে, ওটা মাধব মন্দিরের জায়গা আমাদের। এই রথে 400 বছর রথ, আমাদের রথ কিন্তু আরো বড় ছিলেন, আরো বড় ছিলেন? আরো বড় ছিলেন, এটাই তো অনেক বড় লাগে। হ্যাঁ, এটার থেকে বড় ছিলেন। এটা তো লাস্টে করা হয়েছে আপনার যখন কিনা 71 সালে পাক বাহিনী, হানাদার বাহিনীরা আমাদেরকে রথ পুড়িয়ে দিলেন পাকিস্তানের স্বাধীনতার সময়। এটা কি বাংলাদেশি করছে? বাংলাদেশে করছে 71 সালে যে পাক বাহিনীরা পুড়িয়ে দিয়েছিলেন, সেটা 8 থেকে 9 দিন খালি জ্বলছে আগুন, এত বড় ছিল? এত বড় ছিল। আপনার সাভার থেকে এই রথ টান দিলে পরে সাভার থেকে দেখা যেত। আরে বাপ রে বাপ, সাভার থেকে দেখা যেত। তারপরে এই রথ পুরার পর্বে আমরা আবার নতুন করে আরেকটা রথ করা হইলো। সেই রথটা এখন আমাদের আছে স্মৃতিটা মির্জাপুর রণদার সাহার বাসায়, ওখানে রাখা হয়েছে। এটা কি মির্জাপুরে? মির্জাপুর। এটা কি এটার থেকেও বড়? না না, এটাতে ছোটটা। আচ্ছা আচ্ছা। এটার পরে আমাদের এটা করা হলো, বড় করে করা হলো আমাদের সুকান্ত মণিকের নেতৃত্বে। এটা আমাদের রথ করা হলো। আচ্ছা, ওনার কথা শুনে একটা জিনিস আমি খুবই শিহরিত, কারণ হচ্ছে সাভার এইখান থেকে যেতে প্রায় 30 মিনিটসের মতো লাগে। তো বুঝতেই পারতেছেন, গাড়িতে যেখানে 30 মিনিটসের মতো যাইতে লাগে সাভারে, সেইখান থেকে এই রথ দেখা যেত। এত সুবিশাল ছিল এই রথ। তো ওই রথ যদি থাকতো, কি মনে হয় আপনার, ভারতবর্ষের থেকেও বেশি বড় থাকতো? হ্যাঁ, ভারতবর্ষের থেকেও বড় থাকতো। চিন্তা করা যায়, সেই রথ পাকিস্তানি আমলে হচ্ছে যে পুড়িয়ে দেওয়া হয় আর নতুন করে এই রথটা গঠন করা হয়। যাই হোক, তো মানে মোটামুটি এখনো এশিয়ার মধ্যে 2য় নম্বর রথ হিসেবে পরিচিত এটি। আপনার মধ্যে কোনো খাবার দাবারের কোনো কিছু আছে? ধামরার মধ্যে খাবার দেওয়ার মধ্যে আমাদের আমিত্তি আছে। হ্যাঁ, ধামরার আমিত্তি আছে। আচ্ছা, আমরা আমিত্তি আমি খাইছিলাম, অনেক মজার। এটা সচরাচর আমিত্তি খুব প্রিয়, নাম করা আমাদের বাংলাদেশের মধ্যে। আচ্ছা আচ্ছা, না আমি আমিত্তি খাইছি গাইজ, কারণ ধামরার আমিত্তি আসলে সব জায়গায় পাওয়া যায় না। আর আমি সচরাচর কোথাও মানে ঢাকায় থেকে বা কোথাও ঢাকার মধ্যে এরকম আমিত্তি দেখিও না, সত্যি কথা বলতে। আমরা যাওয়ার সময় আমিত্তির একটা ভিডিও করে নিয়ে যাবো অবশ্যই। তো যাই হোক, আপনার সাথে অনেক কথা বলে ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর ইনশাল্লাহ সামনে আবার আসতেছি মেলার মধ্যে। আচ্ছা, এখানেই কারখানা? আচ্ছা, তো যাই হোক, আমরা আগে মানে মন্দিরের ভিতরে যাব, সেখানে একটু ভিডিও করব, মন্দিরটাকে দেখাবো আপনাদের যে 400 বছর মন্দির এখনো কোন অবস্থাতে আছেন। তারপরে যাওয়ার সময় আমরা আমিত্তির ভিডিও এবং অন্যান্য যে জিনিসগুলো ভাইয়া বললো সেগুলো হয়তো বা দেখে তারপর আজকের মতো বিদায় করে দিব। তো যেটা আমরা শুনছিলাম, প্রায় 400 বছর পুরনো এই মন্দির, এখন পর্যন্ত দেখলে মনে হবে না যে এটি 400 বছর পুরনো। এটি দেখতে এখনো নতুনের মতোই লাগছে। এখানে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখাও এখনো কি অবস্থায় আছে মন্দিরটা। তো গাইস, ধামরাই সম্পর্কে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারলেন আর অনেক কিছু দেখতেও পারলেন। হচ্ছে ক্যামেরা অন আছে, যদিও ওনারা দেখার পরে আমার একটা জিনিস খুব মনে হচ্ছে যে উনি হচ্ছে আর্জেন্টিনার ফ্যান, আর আমিও কিন্তু আর্জেন্টিনার ফ্যান। ঠিক আছে, বুঝতে পারতেছেন, আমি ওটার কথা বলতেছি না, আমি এটার কথা বলতেছি। আমি হচ্ছে যে হ্যাঁ, তো যাই হোক, সামনে সেমিফাইনালে দেখা হচ্ছে গাইজ আর্জেন্টিনার। আর এইখানে মোটামুটি সব কিছুই আমরা দেখলাম। এখানে ছোটোখাটো আরেকটা মন্দির রয়েছে। আসলে ধামরাইয়ের কোনায় কোনায় অনেক অনেক সুন্দর সুন্দর নিদর্শন পাওয়া যায় এবং মন্দির তো অনেক বেশি, কারণ ধামরাইয়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো অনেক বেশি, মোটামুটি অন্যান্য শহরের থেকে আমার যতটুকু মনে হয়। কারণ এখানে মোটামুটি যে ঘরেই ঢুকতেছি বা যে দিকেই তাকাচ্ছি না কেন, সনাতন ধর্মাবলীর মানুষগুলোই বেশি। তো গাইস, যেদিক দিয়ে হাঁটতেছি সেদিক দিয়ে এরকম পুরাতন কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এগুলো বহু প্রাচীন আমলের জিনিস,
যেগুলো ধরলেই বোঝা যাচ্ছে এবং দেখতে তো বোঝা যাচ্ছেই। তো আরও হয়তো বা সামনে আরও অনেক কিছু নতুন কিছু খুঁজে পাবো। তো মোটামুটি আমাদের সামনে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি পরে একটা ভাই আছে। তো উনি মোটামুটি আমাদের ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতেছে আর সব জায়গায় নিয়ে যাচ্ছে, সব কিছু দেখাচ্ছে, যদিও সে কথা বলতে পারে না। এটা হচ্ছে রথ, এটা নিচে। তো উনি সব জায়গা দেখাচ্ছে, উনি সব জায়গায় খুঁজে খুঁজে আমাদের দেখাচ্ছে কোনটা কি। যদি সে কথা বলতে পারতো হয়তো বা আরও বেশি ভালো হইতো, কারণ তার মুখ থেকে হয়তো অনেক কিছু জানতে পারতাম, কিন্তু যেহেতু উনি কথা বলতে পারে না সেহেতু হয়তো বা তার কথা আমিও বুঝতে পারছি না ঠিক মতো। তো যাই হোক, মোটামুটি ধামরাইয়ের অনেক কিছুই দেখলাম, সামনে আরও যাবো অ্যান্ড দেখি আর কিছু খুঁজে পাই কিনা, আর কারো কাছে কিছু জানতে পারি কিনা। বর্তমানে গাইজ আমি দাঁড়িয়ে আছি মোকামতলা জামে মসজিদের সামনে। আর এই মসজিদ সম্পর্কে কিন্তু একটা কথা আমি শুনেছি, সেটা হচ্ছে এই মসজিদের যে ইমাম সাহেব আছেন উনি কিন্তু অনেক মানুষের রোগ বালায় ভালো করে থাকেন। উনি মানুষের নাম শুনে হাতের মধ্যে লিখে তার সম্পর্কে বলে দিতে পারেন এবং তাকে ওষুধের মাধ্যমে বা কী বলে রুকায়ার মাধ্যমে ভালো করে দিতে পারেন। তো যাদের আসলে এই ধরনের বদ নজর বা কোনো ধরনের সমস্যা থাকে তারা কিন্তু সরাসরি এই মসজিদে এসে ইমাম সাহেবের সাথে দেখা করতে পারেন। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেকটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বৃষ্টির কারণে হয়তো আমরা শ্যুটটা কন্টিনিউ করতে পারছি না। বৃষ্টির কারণে ক্যামেরা ভিজে যাচ্ছে, এই জন্য আমরা ভিডিওটা আসলে করতে পারছি না। যাই হোক, আমরা খুব শীঘ্রই এপিসোড 2তে নিয়ে আসবো। আর ধামরাই মেলা তো আপনাদের দেখানো এখনো বাকি, তো মেলার ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আরেকটা ব্লগ বানাবো। তার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাবেন।